সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। বুঝতেই পারছেন আজকের দিনের মূল যে ইস্যু সেটি নিয়ে আজ কথা বলবো আমরা। কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন। আজকে আমার নির্ধারিত বিষয় ডাকসু নির্বাচনের হিসেব নিকেশ। দুজন সম্মানিত অতিথি যারা আছেন তাদের সাথে একটু পরিচয় করে দিই। স্টুডিওতে আছেন ডক্টর মুস্তাক হোসেন, সাবেক জিএস ডাকসু, আপনাকে স্বাগত জানাই। আছেন নাজিমউদ্দিন আলম, সাবেক এজিএস ডাকসু, আপনাকে স্বাগত জানাই আমার এই আয়োজনে। সারাদিন শিক্ষার্থীরা আসলে কেমন ভোট প্রদান করলেন, যারা প্রার্থী তারা কি বললেন, সারাদিনের সব কিছু নিয়ে, ডাকসু সব কিছু নিয়ে সহকর্মী কিশোর জানের একটি প্রতিবেদন আছে। আমরা আলোচনার শুরুতে সেই প্রতিবেদনটি একবার দেখে আসতে চাই। কোনো হল্লা, কোনো সহিংসতার উত্তাপ না ছড়িয়ে এবারের ডাকসু নির্বাচন স্থাপন করল অন্যরকম দৃষ্টান্ত। সকাল সকাল চোখে পড়ার মতো ভোটারদের এমন দীর্ঘ লাইন ছিল প্রায় সব কেন্দ্রের সামনে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর আগে ব্যালট বাক্সগুলো বিভিন্ন প্যানেলের এজেন্টদের দেখিয়ে করা হয় সিলগালা। এরপরই সেই মাহেন্দ্রক্ষণ শুরু ভোট গ্রহণ। নিজেদের প্রতিনিধি বাছাইয়ের সুযোগ হাতছাড়া করতে না চাওয়া শিক্ষার্থীদের উৎসাহটা ছিল অন্যরকম। খুবই উৎসব মুখর পরিবেশ, একদম ঈদ লাগছে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, খুবই ভালো লাগছে। জাতীয় নির্বাচনের আগে এটা হচ্ছে আমাদের প্রথম ভোট, তাই লাইফের ফার্স্ট ভোট, একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর আনন্দও লাগতেছে খুব। প্রথমবারের মতো ভোট দিতে পারার আনন্দটাও যেমন উপভোগ্য ছিল কারো কাছে, আর কেউ কেউ উচ্ছ্বসিত ছিলেন ওএমআর শিটে ভোট দিতে পেরে। ওএমআর শিটে যখন আমরা দিচ্ছিলাম তখন মনে হচ্ছে আমরা বিসিএস এমসিও দেখাচ্ছি। এর আগে কখনো ভোট দেওয়া হয়নি, ভোট দেওয়ার আনন্দটা অ্যাকচুয়ালি অনেক ভালো। অনেক বছর পর ডাকসু হইতেছে, তো সবাই ভোট দিবে, আর এই যে একটা আমেজ ওটা কালকে থেকেই চলতেছে। এটা প্রকাশ করার মতো না, পুরাই ঈদ আমেজ চারদিকে, সবাই খুশি দেখতে পাচ্ছি। দুপুর পর্যন্ত নির্বিঘ্নে চলা ভোট গ্রহণে প্রার্থীদের কেন্দ্র পরিদর্শন কিছুটা বাদ সাধলেও নির্বাচন কমিশনের হস্তক্ষেপে তার সুরাহা হয়। শেষ বেলায় বিভিন্ন কেন্দ্র ঘুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, কমিশন স্বচ্ছতার ঘাটতি রাখেনি। ডাকসু নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৮০%। ব্যাপক সাড়া দিয়ে আমাদের আয়োজনে শরিক হয়েছেন, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা। যে ব্যাপক সাড়া আজকে আমরা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেটি প্রথমবার ঘটেছে। সংঘাত ছাড়াই শেষ হয়েছে স্বাধীন বাংলাদেশের ৮ম এবং ৩৮তম ডাকসু নির্বাচন। ফ্যাসিবাদী শাসন অবসানের পর দেশের প্রথম এই নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে ইতিহাসের সাক্ষী হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক দেখছিলেন সারাদিনে এটা নিউজের সংগ্রহকৃত ডাকসুর একেবারে সাম আপটা দেখছিলেন যে আসলে কি রকম পরিস্থিতিতে আসলে এবারে নির্বাচন হলো, প্রার্থীদের কথা, একেবারে যারা ভোটার তাদের উচ্ছ্বাস আপনারা দেখছিলেন। প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এবার আমরা ফলাফল জানার পর বুঝতে পারবো, নিশ্চয়ই সেটিই প্রমাণিত হবে। ভিপি প্রার্থীদের মধ্যে কয়েকজনের একটু আমরা কথা শুনে আসতে চাই। চারদিক থেকে দেশব্যাপী জামাত শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন, নির্বাচন কমিশন, আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, খুব দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের আশপাশ এরিয়াকে আপনারা মুক্ত করুন। এই ধরনের একটি গণতান্ত্রিক পরিবেশ এনশিওর করার জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছে। তো আজকে ডাকসু নির্বাচনের মাধ্যমে মূলত জুলাই বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আজকে ভোট এখন গণনা শুরু হয়েছে, আমরা দেখতে এসেছি, কেন্দ্রগুলোতে দেখছি সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা। শুনছিলেন, আমরা এবার একটু আলোচনায় ফিরতে চাই। ডক্টর মুস্তাক হোসেন, একেবারে যারা ভিপি প্রার্থী তাদের কথাও আমরা শুনছিলাম, আর সবচেয়ে বেশি যেটি নজরে এসেছে সেটি হচ্ছে যারা ভোটার, তাদের মধ্যে যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটা আমরা ডাকসুতে আসলে শেষ কবে দেখেছি হয়তো বা মনে করে বলতে পারবো না। অনেকে বলছিলেন যে ঈদের আনন্দ আমাদের মধ্যে ভর করেছে, আমরা সেরকম করে উদযাপন করছি, আগের রাত থেকে তারা এক্সাইটেড যে আজকে তারা ভোট দিতে পারবেন। আর অভিযোগের বিষয়গুলো শুনছিলেন, আমি যদি ছোট করে আরও একবার একটু বলতে চাই যে কেন্দ্রের বাইরে বহিরাগতদের ঘোরাঘুরির বিষয়টা এসেছে। ফেক আইডি কার্ড নিয়ে কাল রাতে দেখা গেছে অনেকে ঢোকার চেষ্টা করেছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অভিযোগ এসেছে কারো কারো বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে আঙুল তুলেছেন অনেকে। সবকিছু মিলিয়ে আপনি এবারের ডাকসু নির্বাচন কেমন দেখলেন? খুবই স্বতঃস্ফূর্ত এবং আনন্দময় পরিবেশে তারা করেছে। ভোটার উপস্থিতি এটা প্রমাণ করে যে ছাত্ররা আগে মনে করতো যে যারা ছাত্র রাজনীতি করে
ওরাই নির্বাচন করবে, কিন্তু এবার তারা মনে করেছে আমরাও তো করতে পারি, এবং তারা এটা নিজের মনে করে নিয়েছে, যেটা আমরা ইংরেজিতে বলি সেন্স অফ ওনারশিপ, যে এই প্রক্রিয়াতে আমরাও অংশীদার হতে পারি এবং আমরাও আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারি। আর একটা হচ্ছে যে প্রচলিত যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছে তারা যে কাজগুলো করছে তারা সবার মনোপুত না। এজন্য যে আপনার গণঅভ্যুত্থানটা হলো কিন্তু নির্দলীয় চেহারার ছাত্র নেতৃত্বে, যদিও তারা পরে একটা অংশ তারা রাজনৈতিক দল করেছে, তাদের প্রতি তাদের মোহভঙ্গ হচ্ছে। যাই হোক, সেটা পরের প্রশ্ন। যে এই কারণে এই যে ভোটার এসছে, এটা কিন্তু এত প্রার্থী হয়েছে এবং সবার সাথে সবার একটা সম্পর্ক আছে, যে আমাদের প্রার্থী দাঁড়িয়েছে, হয়তো একটা সদস্য দাঁড়িয়েছে বা একটা সম্পাদক আলাদা আলাদা দাঁড়িয়েছে বা প্যানেলও আছে স্বতন্ত্র, আর ছাত্র সংগঠনগুলো তো আছেই। ছাত্র সংগঠনগুলো সবাই প্যানেল দিয়েছে, কেউ যৌথভাবে, কেউ আলাদাভাবে দিয়েছে। কাজেই এটা খুবই সুন্দর নির্বাচন হয়েছে, খুবই অংশগ্রহণমূলক হয়েছে, সবাই অনেক পরিশ্রম করেছে, এবং এটা আলোচনা হয়তো পরে আসবে যে শেষটা যেন সুন্দরভাবে হয়, যেন এইটা আমরা বৃথা যেতে না দিই, যেন পরবর্তী বছরের ইলেকশনটা যেন হয় সেভাবে আমাদের চিন্তা করে কাজ করা উচিত। অসংখ্য ধন্যবাদ জনাব নাজিমউদ্দিন আলম। আপনার মূল্যায়নটা একটু শুনি এবারে ডাকসু নির্বাচন আপনি কেমন দেখলেন? আর ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক, আমার অগ্রজ, একসময়ের তুখোর ছাত্রনেতা ডাকসুর জিএস মোস্তাক ভাই, এবং যারা আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আজকে সম্পন্ন হয়েছে, ভোট গণনার কাজ শুরু হচ্ছে, এবং আজকে সারাদিন উৎসবমুখর পরিবেশ ছিল, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং ছাত্রছাত্রীরা খুব স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের অধিকার প্রয়োগ করেছে, ভোট প্রদান করেছে। এটা আমাদের কাঙ্ক্ষিত, কারণ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এরকমই আমরা প্রত্যাশা করেছি। কিন্তু নির্বাচনটা কিছু অভিযোগ আমরা যেটা খবর পেয়েছি, যে কিছু পোলিং এজেন্ট যারা বিতর্কিত ভূমিকা রেখেছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা মেয়ে দেখলাম যে ব্যালট পেপারে আগে থেকেই সিল, সেটা নিয়ে বেশ আগে থেকেই ছিল। এটা কিন্তু অথরিটি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই। সহকারী প্রক্টর, তার বিরুদ্ধে অভিযোগ আসছে, আরেকজন পোলিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ আসছে টিএসসিতে, ওখানে পোলিং এজেন্টের ব্যাপারে যে অ্যাকশন, সেখানে অ্যাকশন নেওয়া হয় নাই। তারপরে আরও একটা ব্যাপার আসছে যে কিছু কেন্দ্রে শিবিরের যে প্রার্থী, সে অবাধে কেন্দ্রের ভিতরে অবজার্ভ করতে পেরেছে, ভিতরে ঢুকতে পেরেছে, কিন্তু যখন ছাত্রদলের প্রার্থী আবিদ বা জিএস হামিম বা এজিএস মায়েদ, ওরা যখন বিভিন্ন কেন্দ্রে ঢুকতে চাইছে, কেন্দ্রে কিন্তু এটার প্রার্থী কিন্তু ঢুকতে পারে। এই বিষয়টা আপনার নজরে এসেছে কিনা, যে অনেককে দেখা গেছে ভোট কেন্দ্রের বাইরে এসে ভোট প্রদান করছে, মানে ব্যালট পেপারটা তাকে দেওয়া হয়েছে, সে কেন্দ্রের বাইরে এসে, সেটি আপনার নজরে এসেছে কিনা? না, এটা আমি দেখি না, বাট আমি এটা দেখেছি যে ডাবল ব্যালট দিয়েছে একজনের কাছে, ডাবল ব্যালট দিয়েছে, আর ব্যালটের সিল আগে থেকে মারা। হ্যাঁ, এটা তো খুবই দুঃখজনক, এরকম কিছু কাহিনী আমরা দেখি নাই কখনো। আর আমরা জানি যে ডাকসু নির্বাচন যখন হয় তখন প্রার্থীরা কিন্তু আপনার কেন্দ্রে ঢুকতে পারে, কিন্তু এবারকার দেখলাম যে আপনার এক পক্ষের প্রার্থী ঢুকলো, শিবিরের প্রার্থী, ভিপি প্রার্থী, কিন্তু আমাদের যে বিএনপির মানে ছাত্রদলের যে প্রার্থী আবিদ, হামিম এবং মায়েদ, তাদেরকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নাই। তাছাড়া আরেকটা বিষয় লক্ষ্য করা যায়, সারা দেশের ক্যাম্পাসের চারিদিকে জামাত শিবির, তাদেরকে টোটাল ক্যাম্পাসটা অবস্থান করা, এটা কেন এই ধরনের পরিবেশ তৈরি করলো, এটা একটা উদ্বিগ্ন হওয়ার কারণ। আবিদদের বিরুদ্ধে একটি অভিযোগ ছিল যে ভোটার যারা ঢুকছিলেন কেন্দ্রে, তাদের হাতে প্রচারণার বিলিপত্র আসলে দেয়া হচ্ছিল, সেটির একটু অভিযোগ ছিল, সেটা নিশ্চয়ই অবগত আছেন। না, এটা আপনি যেহেতু একটা মেয়ে বা একটা ছেলে, তারা যে ভোট দিবে, এতগুলো নাম, সবগুলো নাম তো মুখস্থ নাই। তো এখন তাদেরকে যদি আপনি একটা ভোটার লিস্ট, মানে কারা কারা ইলেকশন করতেছে, তাদের প্যানেল, তাদেরকে যদি এটা হেল্প না করে, তাহলে ভোট দিবে কিভাবে ছেলেরা, মেয়েরা? অর্থাৎ এটাতে নিয়মের কোনো খুব বেশি কিছু হয়নি বলে মনে করছেন? এটা খুব একটা আচরণবিধি লঙ্ঘনের ভিতরে কেন পড়বে আমি তো বুঝি না। এটা তো ছেলে মেয়ে ভোটারদের সহজ করে দেওয়া, সুবিধা করার জন্য। ভোটাররা তো সব প্রার্থীকে চিনবে না, বিপি, জিএস, এজিএস তিনজনকে চিনতে পারে, বাকি যে সদস্য সম্পাদক যে প্রার্থী রয়েছে তাদেরকে তো ভোটাররা চিনবে না। অনেকে রেসিডেন্সে থাকে, তারা তো অনেকে চিনবে না। তো ফলে ওই প্যানেলটা দেওয়া, এটা আমাদের তো দায়িত্ব যে ভোটারদের হাতে পৌঁছে দেওয়া।
ভোটারদের তো বাড়ি বাড়ি যাওয়ার তো সিস্টেম নাই। রেসিডেন্স যারা আসে, পরিবহনে করে আসে, গাড়িতে করে আসে, তারা তো ভোট দিতে আসবে। তারা তো আপনার গিয়া ওই তাদেরকে তো জিনিসটা লিফলেটটা দিয়ে দেওয়া, হাতে দিয়ে দেওয়া, এটা তো অন্যায় কিছু না। তো এইখানে আপনার গিয়া ঢাকা ইউনিভার্সিটি এটা একটা মানে খুবই প্রাচ্যের অক্সফোর্ড, এটা একটা মিনি পার্লামেন্ট। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ডাকসু নির্বাচনটা সকলের প্রত্যাশা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। কিন্তু অথরিটির কাছে আমরা আশা করেছিলাম যে আরও নিরপেক্ষ থাকার, কিন্তু অথরিটির কিছু অ্যাক্টিভিটিস আমরা লক্ষ্য করছি যে তারা ঠিকভাবে আপনার নিরপেক্ষতা বজায় রাখে নাই। এখানে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। বাট ছাত্রছাত্রীদের এবং আমাদের ছাত্র সংগঠনের যে মহানুভবতা, তারা খুব সহনশীলভাবে সবকিছু নির্বাচনটা শেষ করেছে। এই মুহূর্তে একজন সহকর্মী আমাদের সঙ্গে একটু যুক্ত হবেন লাইভে, আমি একটু তার কাছে যেতে চাই। সহকর্মী আবুল কালাম আজাদ এই মুহূর্তে সেনেট ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আবুল কালাম আজাদ আছেন সেখানে, ভোট গণনা আসলে কোন পর্যায়ে রয়েছে, ক্যাম্পাসের পরিবেশ সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। এখনও আরও দীর্ঘ সময় বাকি, তবে যে ভোট গ্রহণকে ঘিরে ভোটের ফলাফলকে ঘিরে যে উত্তেজনা চলছে, সেই উত্তেজনার পারদ গলা শুরু করবে অন্তত আরও প্রায় 2 ঘন্টারও বেশি কিছু সময় পর লাগতে পারে। কিছুক্ষণ আগে আমরা একটু জানতে পেরেছিলাম নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন যে ফলাফল অন্তত প্রাথমিকভাবে কখন থেকে শুরু হতে পারে, কারণ এখানে তো শুধু কেবল ডাকসুর কেন্দ্রীয় নির্বাচনের হল সংসদগুলোর নির্বাচন হয়েছে, তাই কিছু ফলাফল কবে থেকে আসলে প্রাথমিকভাবে জানা শুরু হতে পারে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে রাত 1টা থেকে অন্তত শুরু হতে পারে এরকম একটি বিষয়, কারণ 2019 সালের যে এর আগের সব শেষ যে ডাকসু নির্বাচনটি হয়েছিল সেটি প্রায় 3টা সাড়ে 3টা নাগাদ ফলাফল শুরু হয়েছিল ভোট গণনা। সেক্ষেত্রে এবার হয়তো একটু এগিয়ে থাকতে পারে প্রযুক্তির উৎকর্ষতার কারণে। তবে সবচেয়ে বেশি যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক যারা ছিলেন তারা বলেছেন যে 78%-রও বেশি শিক্ষার্থীরা ভোট দিতে এসেছেন। এক্ষেত্রে বলাই যায় যে যদি 40,000-এর মতো ভোটার হয়ে থাকেন, তার মধ্যে প্রায় 30 থেকে 31,000 ভোটার ভোট দিতে এসেছেন। সে পরিমাণ লজিস্টিক সাপোর্ট, লোকবল, জনবল এগুলো খুবই সংকট ছিল, এরকমটি তাদের পর্যবেক্ষণে উঠেছে। অমোচনীয় কালির ক্ষেত্রে যেমন অব্যবস্থাপনা ছিল, ঠিক তেমনি ব্যালটের যে প্রক্রিয়াটি ছিল সেই জায়গাটিতেও বেশ কিছু অভিযোগ এসছে। সঠিকভাবে ব্যালট সরবরাহ করা থেকে শুরু করে সেগুলো প্রসেসিংয়ের ক্ষেত্রে, ভোট গ্রহণ এবং ভোট শেষ হওয়ার পরও যখন গণনা শুরু হবে সেক্ষেত্রে কোনো কেন্দ্র দেখা গেছে যে 1 ঘন্টার মতো সময় দেরি হয়েছে। এই সার্বিক বিষয়গুলো তাদের পর্যবেক্ষণে উঠেছে। তারপরেও বলেছেন যে এরকম একটি উৎসাহ উদ্দীপনামূলক যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ডাকসুতে, এটি ছোটোখাটো কিছু ত্রুটি থাকলেও অসঙ্গতিগুলো খুব একটা বড় ছিল না, কিংবা এটি অগ্রহণযোগ্য নির্বাচন বলে মনে হয় না বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের কাছে। অপরদিকে ভোটের আগেই যেমন সবচেয়ে বড় 2টি প্ল্যাটফর্ম ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলগুলো রয়েছে, তারা এই এখনো পর্যন্ত একে অপরের বিরুদ্ধে দোষারোপের বা অভিযোগের যে সংস্কৃতি সেটি চালু আছে। তবে এই ক্ষেত্রে দেখা গেছে যে কোনো কেন্দ্রে, বিশেষ করে অমর একুশে হল এবং রোকেয়া হল, এই কেন্দ্রগুলোতে একে অপরের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। ব্যালট জালিয়াতির অভিযোগ এরকমটি এসছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন্দ্রে হেনস্থার শিকার হয়েছেন, মব সৃষ্টি হয়েছে, এরকম ছাত্র শিবির ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। বলেছেন যে ছাত্র দল কি তাহলে ছাত্রলীগের মতো আবার ফিরে আসছে কিনা, এরকম অভিযোগ তুলেছেন। তবে ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি জামাত শিবিরের মতো হয়ে গেল কিনা, তারা বলেছেন যে তাদেরকে এক ধরনের সমর্থন দিয়েছেন, এরকম অভিযোগ আছে। তাই এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই এখনো পর্যন্ত ভোটের ফলাফলের প্রক্রিয়াটি চলছে। আর এই জায়গাটিতে এসে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে ভোট গ্রহণ প্রক্রিয়াটি ওএমআর মেশিনের মাধ্যমে যেটি হচ্ছে, সে জায়গায় আরও অনেক সময় লাগতে পারে। আমরা জায়ান্ট স্ক্রিনে বা এলইডি স্ক্রিনে দেখতে পেয়েছিলাম যে সিনেট ভবনের ভিতরে বা আশেপাশে যে জায়গাগুলোতে লাগানো হচ্ছে সেখানে এখনও ভোট যেগুলো গণনা করা হয় নাই, অসংখ্য ব্যালট স্তূপাকারে পড়ে আছে, যেগুলো একে একে ওএমআর মেশিনে দেওয়া হচ্ছে এবং সেখানে কাউন্ট করা হচ্ছে। কোনো কেন্দ্রে দেখা গেছে যে কলম সেটি নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে বল পয়েন্ট পেন দিয়েও ব্যালট পূরণের ক্ষেত্রে সেটি ওএমআর মেশিন কাউন্ট করবে কিনা অবজারভেশনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবুল কালাম আজাদ, আপনি থাকুন সেখানে, আপনার সাথে নিশ্চয়ই আবারও যুক্ত হব। ডক্টর মুশতাক হোসেন শুনছিলেন পুরো পরিস্থিতি। ভোট গণনা চলছে, কিছুটা সময় সম্ভবত লাগবে। এবারে ভোটে আমরা যখন অভিযোগ পাল্টা অভিযোগের কথা বলছি, সেখানে আরও কিছু বিষয় ছিল, ট্যাগিংয়ের বিষয় ছিল। কোনো প্রার্থীকে বলা হচ্ছে যে পতিত আওয়ামী লীগ তাদের দ্বারা সে হচ্ছে সামনে এসেছে, কারো ব্যাপারে বলা হচ্ছিল যে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, এরকম বিষয়গুলো সামনে এসেছে। আবার কেউ কেউ বলেছেন যে
নারী ভোটাররা একটি নির্দিষ্ট পক্ষকে হয়তো বা ভোট দেবে না, তারা অন্য কাউকে ভোট দেবে, আবার কখনো এরকম এরকম নানান বিষয় আসলে এসেছে। আবার দোদুল্যমান কিছু ভোটের বিষয় ছিল যারা অনাবাসিক। এই বিষয়গুলো কোন বিষয়গুলো আসলে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, ট্যাগিংটা ঠিক না, তবে এগুলো রাজনৈতিকভাবে সমাধান হয়ে গেছে ভোটের মাধ্যমে। ভোটের ফলাফলে হয়তো দেখা যাবে যে এই তথাকথিত ট্যাগিংটা কাউকে লাভ দিয়েছে কিনা। তবে আমার মনে হয়, যেটা আমি কিছুটা বলার চেষ্টা করেছি এর আগে, সাধারণ ছাত্ররা এই যে বেশ আগে থেকেই 90-এর পর থেকে ছাত্র রাজনীতির যে হাল তারা দেখেছে এবং গণঅভ্যুত্থান সফল হলো, তারপরে তারা প্রচলিত রাজনৈতিক ছাত্র সংগঠনের উপরে একেবারেই তাদের মন উঠে গেছে। নাহলে এভাবে তারা হলে ছাত্র রাজনীতি করতে দেবে না। এটা হয়তো কারো কারো ইন্ধন থাকতে পারে, কিন্তু মেইনলি তারা এই যে দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এইভাবে হল দখল করে জিম্মি করা, এইটা তারা মনেই করে যে রাজনীতি মানেই বুঝি খারাপ কাজ। রাজনৈতিক নেতা আমাদের সময় নাজিবউদ্দিন আলম, আমরা একসাথে রাজনীতি করেছি। আমরা আমাদের রুমে নিজেরা ফ্লোরে থেকে ফার্স্ট ইয়ারের ছাত্রদেরকে বেডে রেখেছি, কষ্ট করেছি, আমাদেরকে তারা ফলো করেছে যে কত স্যাক্রিফাইস করছে আমাদের নেতারা। অর্থাৎ তাদেরকে দিয়ে আপনারা কোনো ব্যক্তিগত কোনো কাজ করাননি? হ্যাঁ, নিশ্চয়ই না, আমরা তাদের কাজ করেছি। আর এরপরে কি দেখলাম, নেতাদের 3টা রুম, একটা তার ড্রয়িং রুম, একটা তার গেস্ট রুম, একটা সে ঘুমায়, আর সাধারণ ছাত্রদেরকে রিডিং রুমে ফেলে দিয়েছে, গেস্ট রুমে ফেলে দিয়েছে। মানে যে যত টর্চার করতে পারে, যে যত প্রাডো গাড়ি হাঁকাতে পারে, আবার ঢাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকে। কাজেই এইটার উপরে বীতশ্রদ্ধ হয়ে গিয়ে তারা রাজনীতির প্রতি একটা, যেটা হয়তো সেটা হয়তো সঠিক না, করেছে। এবং যারা আবার আদর্শবাদী রাজনীতি চর্চা করেছে, তারা আবার সাংগঠনিকভাবে এতই দুর্বল হয়ে গেছে, তাদের তো এটাকে ওভারকাম করে সামনে এগিয়ে আসা উচিত ছিল। যেমন পাকিস্তান এনএসএফের সময় অত্যাচার করেছে, তার বিরুদ্ধে তৎকালীন ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন তারা লড়াই করে করে কিন্তু 69-এর গণঅভ্যুত্থান সফল করেছে। এইসব নানা, কারো ব্যর্থতা, কারো মানে ছাত্রদের উপর নির্যাতনের কারণে একটা নির্দলীয় বা রাজনীতি বহির্ভূত একটা এসছে। আমার মনে হয় আজকে নির্বাচনের কারচুপির অভিযোগ দিন পক্ষ বিপক্ষ হচ্ছে, আমার মনে হয় তারা কারো কারো মাথায় এটা আছে যে অমুকে জয়লাভ করবে, কাজে আমি আর ছাড়বো না। আবার কেউ কেউ মনে করছে আমি তো জয়লাভ করেই যাচ্ছি, কাজে কেন গন্ডগোল হচ্ছে। আমার মনে হয়, জানি না কয়েক ঘন্টা পরে ফয়সালা হবে, এর বাইরে ফলাফলটা হবে, এর বাইরে ফলাফল হবে, সেটাই হচ্ছে সবথেকে বড় চমক থাকবে। সাধারণ ছাত্ররা এই প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে তারা ভোট দিয়েছে। তবে একটা কথা আছে, তারা তো অনেকগুলো প্যানেলে। সহকর্মী সাব্বির আহমেদ আছে, তার সঙ্গে একটু কথা বলে আসতে চাই। শারীরিক শিক্ষা কেন্দ্রে আছেন সহকর্মী সাব্বির আহমেদ, আপনি আছেন, নিশ্চয় শুনতে পাচ্ছেন। আপনার কাছ থেকে একই বিষয়ে একটু জানতে চাইবো, এই মুহূর্তে আপনি যেখানে আছেন তার আশপাশের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন, সেই সাথে ভোট গণনা আসলে কোন পর্যায়ে রয়েছে? সাব্বির আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমরা তার কাছে একটু জানার চেষ্টা করব যে শারীরিক শিক্ষা কেন্দ্রের আশপাশের পরিবেশ, কেননা পাল্টা অভিযোগ এর মধ্যেই সীমিত আছে কিনা, অনেকেই আশঙ্কা করছেন যে এর বাইরেও আমরা আসলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে, সেই সব কিছু নিয়েই তিনি আমাদের সাথে কথা বলবেন। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে। এই একটি কেন্দ্রে মোট 3টি হলের ভোটাররা ভোট দিয়েছেন, যার মধ্যে রয়েছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, স্যার সলিমুল্লাহ মুসলিম হল এবং জগন্নাথ হল। এই 3টি হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিয়েছেন এবং সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেই ভোট গ্রহণ 4টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলেছে এবং তেমন কোনো বড় ধরনের কোনো অভিযোগ বা অনুযোগ কিন্তু এই ভোট গ্রহণকে কেন্দ্র করে ছিল না। কিন্তু আমরা যেটি দেখেছি যে ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রায় অনেক প্রার্থী যেটি অভিযোগ করেছেন যে এখানে ভোট কারচুপির একটি ঘটনা ঘটেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রজেক্টরের মাধ্যমে এবং এলইডি স্ক্রিনের মাধ্যমে মূলত যে ভোট গণনা চলছে সেই ভোট গণনা এই মুহূর্তে আসলে দেখানো হচ্ছে এবং এই ভোট গণনা চলাকালীন সময়ে অন্যান্য যেই হলগুলো রয়েছে সেই হলের শিক্ষার্থীরাও কিন্তু প্রায় প্রত্যেকটি কেন্দ্রের সামনে সামনে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকের অবস্থান রয়েছে এবং শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং প্রত্যেকটি কেন্দ্রের ঠিক বাইরে কিন্তু এভাবেই
এলইডি স্ক্রিনের মাধ্যমে যে ভোট গণনা চলছে সেই ভোট গণনার যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো কিন্তু দেখানো হচ্ছে এবং পুরো বিষয়টিকে যেন নিরবিচ্ছিন্নভাবে এবং স্বচ্ছভাবে আসলে যে প্রশাসন এই ভোট গ্রহণ করেছে এবং ভোট গণনা করেছে এবং পুরা ভোটের যে কার্যক্রম সেই কার্যক্রম যে স্বচ্ছভাবে প্রশাসন করেছে সেই বিষয়টি পুরোপুরিভাবে নিশ্চিত করার জন্য মূলত এই প্রক্রিয়ায় তারা ভোট গ্রহণের পর এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার চেষ্টা করছে। একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, আপনার এই ভোটের যেই প্রার্থীরা ছিলেন মোট 28টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এই সংসদে মোট 28টি পদে প্রার্থিতা করেছেন এবং হল সংসদ যে নির্বাচন এই হল সংসদ নির্বাচনে মোট 13টি পদ অর্থাৎ মোট 41টি পদে কয়েক হাজার শিক্ষার্থী তাদের যে প্রতিদ্বন্দ্বীরা রয়েছেন সেই প্রতিদ্বন্দ্বীদের মধ্যে থেকে তাদের যে পছন্দের প্রার্থী রয়েছে সেই পছন্দের প্রার্থীকে আসলে বেছে নেওয়ার চেষ্টা করছেন এবং নানা ধরনের অভিযোগ যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে তারা বলেছেন যে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর তারা অভিযোগ জানাবেন, কিন্তু রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে যারা নির্বাচন সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের প্রত্যেকেরই একটি দাবি যে যখনই যেখানে যে ধরনের অভিযোগ পাওয়া গেছে সেটা যে কোনো কারণে হোক সেই অভিযোগের কিন্তু তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন এবং যেই কারচুপির অভিযোগ করা হচ্ছে সে আসলে কতটুকু সত্য সেটিও যাচাই বাছাই করা হবে। তো প্রায় 80% মতো ভোট কাস্ট হয়েছে, এখন ভোট গণনা চলছে, হয়তোবা এই ভোট গণনা বা যে ফলাফল সেই ফলাফল পেতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আপনাকে ধন্যবাদ। থাকুন সেখানে। জনাব নাজিমউদ্দিন আলম, অনেকেই বলেন যে এটি যেহেতু মিনি সংসদ বলা হয় সেক্ষেত্রে একটু জানতে চাইব যে এই নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে থাকবে কিনা বা এটি কোনো দৃষ্টান্ত স্থাপন করবে কিনা জাতীয় নির্বাচনের জন্য। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে সবাই তাকায় থাকে, যে কোনো ছাত্র আন্দোলন বলেন, গণতান্ত্রিক আন্দোলন বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সামরিক জান্তার বিরুদ্ধে আন্দোলন, ইভেন কি স্বাধীনতা যুদ্ধ, 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 90 ছাত্র গণঅভ্যুত্থান, স্বৈরাচার বিরোধী আন্দোলন, তারপরে আপনার 24শে জুলাই আগস্টে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু সব জায়গায় অগ্রণী ভূমিকা রেখেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে আপনার স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন ডাকসুর ভিপি আসমা আব্দুর রব, স্বাধীনতার ইশতেহার পাঠ করেছেন শাহজাহান সিরাজ, আমাদের মন্ত্রী ছিলেন। 4 খলিফার নাম শুনেছেন আপনারা, আরেকজন ছিল জিএস আব্দুল কুদ্দুস মাখন, আরেকজন ছিলেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূর আলম সিদ্দিকী, এবং নিউক্লিয়াস ছিলেন সিরাজুল আলম খান। এদের ডিজাইন অনুযায়ী সেদিন জাতীয় পতাকার ডিজাইন করা হয়েছিল। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র অঙ্গনে আমাদের প্রথম যখন যুদ্ধ শুরু হয় নাই, সাহসিকতার সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা, এই ডাকসুর ভিপি জিএস ছাত্রলীগের তখন প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা কিন্তু এই আপনার নেতৃত্ব দিয়েছিলেন। তো জাতীয় রাজনীতিতে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব ফেলেছে এবং ডাকসু বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন। আবার কিছু কিছু কলঙ্কিত আছে, ডাকসুর কখনো কখনো ভিপি বা কোনো জিএস আপনার স্বৈরাচারের সাথে আপোষ করে মন্ত্রিত্ব বরণ করেছেন। হ্যাঁ, এই ধরনেরও কিছু ঘটনা আছে। যেমন ধরেন গত নুরুর সাথে যে জিএস হয়েছে কি রাব্বানি, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে আপনার গিয়ে ওই কমিশন বাণিজ্য নিয়ে, টেন্ডারবাজি নিয়ে আপনার কনভারসেশন, এটা ভাইরাল হয়েছে, এটা সবাই জানে। তো কিছু কিছু ঘটনা এটাও আছে। ছাত্র নেতৃত্ব তো এটা তো আপনার গিয়া কিছু কিছু বিতর্কিত ঘটনা ঘটিয়েছে। তবে একটা জিনিস ঠিক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব বিস্তার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, মন্ত্রী হয়েছেন, সচিব হয়েছেন, এবং রাষ্ট্র পরিচালনাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররাই দিয়ে থাকেন। আর জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছেন। ইতিহাস ভিন্ন, এখন এটাকে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া চলছে, যেটা ঠিক না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা বিতর্কিত হবে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। বহু ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কেউ আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ এমপি হয়েছে। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলেরও প্রেসিডেন্ট সেক্রেটারি যারা সঠিকভাবে রাজনীতি করেছে তারা এদেশের জনগণ মূল্যায়িত করেছে। আপনি রাজনীতিটা তো হতে হবে, হ্যাঁ, রাজনীতিটা হতে হবে জনকল্যাণমুখী। ছাত্রদের যেমন আমরা কল্যাণ করেছিলাম ডাকসুতে নির্বাচিত হয়ে, আমরা আমাদের যেমন খাবারের মান খারাপ ছিল,
আমরা তখন ফরচুনেটলি বা সৌভাগ্যক্রমে আমরা ম্যাডামকে পেয়েছিলাম প্রধানমন্ত্রী হিসাবে। তার কাছে গিয়ে বলেছি যে আমাদের খাবারের মান উন্নত করতে হবে, মাছের পুরুত্ব কম, ডালের ঘনত্ব নেই। আমরা ম্যাডাম সাথে সাথে আমাদেরকে 1 কোটি টাকা দিয়ে দিল, আমরা ফিক্সড ডিপোজিট করলাম। আমরা বললাম যে ম্যাডাম আমাদের পরিবহন সমস্যা, সাথে সাথে কতগুলো গাড়ি দিয়ে দিল। আমরা বললাম যে আমাদের আবাসন সমস্যা, নেত্রী আমাদেরকে এই জিয়া হল, মুজিব হল, মেয়েদের জন্য কুয়েত মাতৃ হল আবাসনের ব্যবস্থা করলো। তো এই সমস্ত কতগুলো ব্যাপার আমরা সম্পন্ন করেছিলাম। ডক্টর মোস্তাক হোসেন, যে অভিজ্ঞতার কথা আসলে এগুলো আমাদের অর্জন, একদম নিঃসন্দেহে, এবং এরই তো আসলে মূল লক্ষ্য যে যারা ছাত্রছাত্রী আছে তারা আসলে মুক্তি চায়। অতীতে যে কালচারগুলো প্রচলিত ছিল, গণরুম কালচার, গেস্ট রুম কালচার থেকে শুরু করে নিরাপদ ক্যাম্পাসের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়ে থাকে, আবাসিক সংকট, আবাসিক হলের সংকট, এই সংকটগুলো কি আসলে এবারে যারা নির্বাচিত হবে, আপনার কি মনে হয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বা শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতিতে আপনি কি মনে করেন যে এই সংকটগুলো কি দূরীভূত হবে? না, নিশ্চয়ই যারা এই ছাত্রদের সাথে মিশে গিয়ে তাদের দাবিগুলো কি সেগুলোকে তুলে নিয়ে এসছে, সেগুলোকে নির্বাচনী ম্যানিফেস্টোতে দিয়েছে, আবার ছাত্রদের দাবির মুখে সেগুলোকে এরা সমৃদ্ধ করেছে, এরা তো নির্বাহী ক্ষমতা সম্পন্ন না। কিন্তু যাদের নির্বাহী ক্ষমতা রয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, হল পর্যায়ে, মন্ত্রণালয় পর্যায়ে, কোনোটা মাননীয় প্রধানমন্ত্রীর পর্যায়ে, তারা এগুলোর জন্য তাদেরকে চেষ্টা করতে হবে। আলোচনার মাধ্যমে, না হয় চাপ প্রয়োগ করা, না হয় আন্দোলন করা, দৃষ্টি আকর্ষণ করা, সেগুলো তারা যদি করে নিশ্চয়ই উন্নতি হবে। যারা কর্তৃপক্ষে বসে থাকে তাদের কাছে হয়তো অগ্রাধিকারটা একরকম, আর যারা রিসিভিং এন্ডে থাকে, অর্থাৎ যারা এইটার দ্বারা মানে উপকৃত হবে বা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে না থাকার কারণে, ওদের দৃষ্টিভঙ্গিটা আরেক রকম। কাজে এই দুটোর যদি সমন্বয় যদি করতে পারে আমাদের এই ছাত্র সংসদগুলো, নিশ্চয়ই এখনকার চাইতে আরও অনেক ভালো অবস্থা হবে। এই যে ডাকসু যদি ধারাবাহিক নির্বাচন হতো, তাহলে অনেক সমস্যা যেগুলো বহুদিন ধরে পড়ে আছে এগুলো কিন্তু সমাধান হতো, হয়তো নতুন সমস্যা হতো, নতুন সমস্যা নিয়ে আবার নতুনভাবে তারা দৃষ্টি আকর্ষণ করতেন। কাজে আমি আশাবাদী যে এবারে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা করছে, তারা প্রতিশ্রুতি দিচ্ছে, মানে কি তারা এগুলোর জন্য লড়াই করবে, এগুলোর জন্য তারা চেষ্টা করবে। এটা যে ওর কাছেই নির্বাহী ক্ষমতাটা চলে আসবে, সে করে দেবে, বিষয়টা তা না। কাজে এইটা যে প্রক্রিয়া শুরু হবে, এবং আমি আবারও বলছি, আলমও বলেছে যে ধারাবাহিক নির্বাচন যদি নিশ্চিত করতে পারে, যেটা আমি এখন শেষ করতে পারলাম না, পরবর্তী নেতৃত্ব করতে পারবে, একটা ধারাবাহিকতা থাকবে, নাহলে তো এটা মুখ থুবড়ে পড়ে থাকবে। সেই কি বলে নির্মাণাধীন ভবন অর্ধেক করে আর করতে পারলাম না, অপচয় হলো। কাজেই আমার মনে হয় নিশ্চয়ই চাই যে নির্বাচিত ছাত্রছাত্রী যারা দায়িত্ব গ্রহণ করবে, তারা দায়িত্ব গ্রহণ করার পরের দিনেই আমি অনুরোধ করব নির্বাচনে অংশগ্রহণকারী সকলের সাথে বসে সবাইকে নিয়ে করতে পারলে আরো তাড়াতাড়ি হবে বলে মনে করছেন। অসংখ্য ধন্যবাদ। সহকর্মী ফেরদৌস আহমেদ এই মুহূর্তে আছে কার্জন হল এরিয়াতে, তার সঙ্গে একটু যুক্ত হব। ফেরদৌস রহমান, আপনার কাছ থেকে একটু জানতে চাই, সব থেকে আকর্ষণীয় একটি কেন্দ্রের দিকে আপনি আসলে আছেন, সেখানের আসলে ভোট গণনা কোন পর্যায়ে রয়েছে এবং আশপাশের পরিবেশ পরিস্থিতি, ভোটাররা বা প্রার্থীরা সেখানে আছেন কিনা, কেমন দেখতে পাচ্ছেন? ফেরদৌস রহমান নিশ্চয় আছেন আপনি আমাদের সঙ্গে, আপনার কাছ থেকে একটু কার্জন হলের পরিবেশ পরিস্থিতি একটু জানতে চাচ্ছি, ভোট গণনা কোন পর্যায়ে রয়েছে সেটিও একটু আপনার কাছ থেকে জানবো। আমি রয়েছি এই মুহূর্তে কার্জন হল কেন্দ্রে। সারাদিনই মোটামুটি ভোট গ্রহণ এবং ভোটের পরবর্তী অবস্থা গণনা সবগুলো পরিস্থিতি আমরা লক্ষ্য রাখার চেষ্টা করেছি। যদি আপনাকে একটু সংক্ষেপে বলি, সেটি হচ্ছে যে এখন মূলত 3টি ভাগে বিভক্ত হয়ে গেছে বিভিন্ন নির্বাচনে যারা অংশ নিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যারা অংশ নিয়েছেন, তার মধ্যে 2টি পক্ষ বলা যায়। একটি হলো ছাত্র শিবির সমর্থিত পক্ষ, শিক্ষার্থী ঐক্যজোট, এবং আরেকটি হচ্ছে বিএনপি সমর্থিত ছাত্র দলের যে পক্ষটি, এবং আরেকটি পক্ষ হলো আর যে প্যানেলগুলো আছে সেগুলো। অর্থাৎ এই 3টি প্যানেলের এখন বিভক্ত। তো 3টি প্যানেলের মধ্যে 2টি প্যানেল তারা পাল্টাপাল্টি অভিযোগ করছে, আচরণবিধি লঙ্ঘন, কেন্দ্রে ঢোকা, ভোট কারচুপি, সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, প্রশাসনের পক্ষপাতিত্ব, বিভিন্ন রকম অভিযোগ তারা করেছেন, এতক্ষণ পর্যন্ত অভিযোগ করেছেন। আপনি জানেন যে ইতিমধ্যেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডাও করেছে। তারা টিএসসি কেন্দ্রে ঢুকতে গিয়ে বিভিন্ন রকম উচ্চবাচ্য করেছে, এবং সেখানে ছাত্রদলের যে ভিপি ক্যান্ডিডেট আবিদুল ইসলাম আবিদ, তিনি বলেছেন যে ভোটে সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি এগুলো হচ্ছে। কিন্তু এর বাইরে আপনি জানেন যে বাম জোট, তারপরে মোহাম্মদ ফাতিমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী জোট, বা আরও যে ছোট ছোট জোটগুলো, বেনিয়ামিন মোল্লা রয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী, ইসলামী ঐক্য জোটের প্যানেল রয়েছে, তারা বলেছেন যে এখানে আসলে এক ধরনের পেশি শক্তি প্রদর্শনের
চেষ্টা চলছে। এই পেশি শক্তিটি হলো যে দুইটি বড় দ্বারা সমর্থন করছে, অর্থাৎ একটি শিবির সমর্থিত, আরেকটি হচ্ছে ছাত্রদল সমর্থিত। তারা আসলে মূলত এই যে ডাকসুর যে আসনগুলো রয়েছে সেগুলো ভাগাভাগির জন্য মূলত এটি করছে এবং সেখানে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। তারা বলেছে যে সারাদিন ধরে শিক্ষার্থীরা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছে, ভোটের পরিবেশ যেটি ছিল সেটি বেশ ভালোই ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে এই বড় দুটি প্যানেল তারা ভোটের পরিস্থিতিটাকে উত্তপ্ত করে তোলার চেষ্টা করেছে, এমনটি তারা বলছে। এবং তারা বলছে যে এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বহিরাগতরা আগমন করেছে এবং যেটি ঢুকলে বিশ্ববিদ্যালয়ে তারা ঢুকে পড়লে সেটা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি হবে এবং সেই পরিস্থিতি যাতে না হয় সে কারণে তারা ঐক্যবদ্ধ থাকতে চেয়েছেন এবং তারা বলছেন তারা ঐক্যবদ্ধ থেকে বিষয়টি রুখে দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকেন সেখানে, নিশ্চয়ই আপনার সাথে আবারও আমরা যুক্ত হব। জনাব নাজিমউদ্দিন আলম, একেবারে 1 মিনিট একটু শুনবো যে ভোটে তো আসলে হার জিত থাকবে, তারপর নতুন নেতৃত্বে যেই আসুক সেটি আসলে ক্যাম্পাসের জন্য কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারবে বলে প্রত্যাশা করছেন? না, মানে হার জিত তো থাকতেই পারে, তবে আমরা প্রত্যাশা করব যে ছাত্রদের কল্যাণে, ছাত্রছাত্রীদের কল্যাণে নতুন নবনির্বাচিত ভিপি, জিএস, এজিএস তারা নিয়োজিত থাকবে এবং ক্যাম্পাসের যে সকলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের বিভিন্ন রকমের উন্নয়ন, বিশেষ করে আবাসন সমস্যা, পরিবহন সমস্যা সেগুলো দূর করবে এবং খাবারের মান বৃদ্ধি করবে। তারপরে আপনার যে ছাত্রদের বেকারত্ব দূর করার জন্য যারা একাডেমিক স্টুডেন্টস তারা যাতে উন্নত শিক্ষা অর্জন করতে পারে সেজন্য টিচারদের, প্রফেসরদের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ দিতে পারবে। হ্যাঁ, এই ধরনের কিছু কর্মসূচি হাতে নিতে হবে, তাতে করে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হবে। তো আরও কিছু যেমন আমরা কাজ করেছিলাম যে 90 সালে আপনার ভর্তি, মেধার ভিত্তিতে ভর্তি, আমাদের সময় কিন্তু তখন থেকে আগে কিন্তু সুপারিশে ভর্তি হতো, অনেক উল্টাপাল্টা ছেলেপেলে ঢুকে যেত। তো ওই সুপারিশ কিন্তু বন্ধ হয়েছিল 90 সালে। বিসি স্যার ছিল ডক্টর মনিরুজ্জামান স্যার। একেবারে সময় শেষ, আমি তারপর একটু মেধাবী ছাত্ররা কিন্তু এখন থেকে ভর্তি হয়। সেই পরিস্থিতি আসলে ফিরে আসুক, সেই পজিটিভিটি আসলে আমরা দেখতে চাই। ডাকসুর অচল অবস্থা দূর হোক। মুস্তাফা হোসেন, আপনার একটু মূল্যায়ন শুনি। হ্যাঁ, আমি একটু বলছি যে এখন যে ইমিডিয়েট একটা ক্রাইসিস দেখা যাচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে কারচুপির অভিযোগ, পাল্টা অভিযোগ, এটা যদি যেই ছাত্র সংগঠনগুলো এই বিষয়ে সোচ্চার, আমি একটা যে ছাত্রলীগ, বিসিএল ছাত্রলীগ, তারাও অভিযোগ করেছে নির্বাচন চলার সময় এই ছাত্র সংগঠনগুলো যদি এটাকে ভালোভাবে হ্যান্ডলিং করে নির্বাচনের ভালো একটা সমাপ্তি করতে পারে এবং তাদের সাথে জড়িত রাজনৈতিক দলগুলো তারা যদি যথেষ্ট সংযম এবং ধৈর্যের পরিচয় দিয়ে এই নির্বাচনটাকে ব্যর্থ হতে না দেয়, যদি এটা হয়ে যায় তাহলে ছাত্রদের প্রতি যে সাধারণ ছাত্ররা যে রাজনীতি বিরোধী একটা মনোভাব হয়েছে সেটা কিন্তু আরও চাঙ্গা হবে। কিন্তু এখন যদি ভালোভাবে ভূমিকা তারা পালন করে আস্থাটা ফিরে আসতে পারে। সেই সুযোগটা যেন এই যে যারা অভিযোগ করেছে, যারা অভিযুক্ত হয়েছে, সবাই যেন সমভাবে তারা এই দায়িত্বটা নিয়ে নির্বাচনের সুন্দর নির্বাচন হয়েছে, ফলাফলটা এবং পরবর্তী জিনিসটা যেন সুন্দর হয় সেই আহ্বান। অসংখ্য ধন্যবাদ। গ্রহণযোগ্যতা পাক সেটা আমরাও সকলে প্রত্যাশা করি, অধীর আগ্রহে সবাই আসলে অপেক্ষা করছি সেই ফলাফলের দিকে। সুপ্রিয় দর্শক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এটিএন নিউজের সঙ্গে থাকুন, স্বাধীন সংলাপের সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাই, যেখান থেকে বিদায়।